তো সকলে আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। তাই তো? তাহলে এসো, আজ রবিবার, রূপকথার গল্প একটা পড়ে ফেলি। তো আগের রবিবারে আমি এই চাঁদ মামার একটা আম, বিজ্ঞাপন দেখেছিলাম, যে যেখানে বলছিল যে বলা হয়েছে যে অনেকগুলো বই সফট কপিতে পাওয়া যাবে। তো সেটারই জোগাড়জাতি করতে গিয়ে রবিবারটা একটু গোলে তালে চলে যায়। আর তারপরে বুঝতে পারি না যে আমি কতগুলো বই পেলাম। তো যেটা আমি বুঝতে পেরেছি যে 1972-এর দুটো বই, দুটো সংখ্যা, আর 1973-এর বেশ কিছু সংখ্যা আমি পেয়েছি। তো প্রথম যে সংখ্যা 1973-এর জানুয়ারি মাসের, সেটা থেকেই পড়ছি। সেটা থেকে একটা রূপকথার গল্প পড়ে নেবো, চাঁদ মামা। অন্তত আমার ছোটবেলার খুব লুক্রেটিভ একটা, খুব আকর্ষণীয় একটা বই ছিল। আমাকে সবচেয়ে বেশি টানতো এর ছবিগুলো, রং বেরঙের ছবি। কতদূর পড়তে পারতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। অত তো তখন খুব ছোট্টবেলার কথা, তখন হয়তো ক্লাস ওয়ানেও পড়ি না, মানে শিশু শ্রেণী এরকম সময়কার কথা বলছি। এই বইগুলো তো আমার জন্মেরও আগে, অনেক বছরের আগে। তো এসো আমরা পড়ে ফেলি, আগে জেনে নি কি রয়েছে। অনেকদিন বাদে চাঁদ মামা দেখতে পাচ্ছি। তো সেই যাই হোক, সেই অনুযায়ী আমরা এগিয়ে যাই। এটা একটা বই, পাতা, বিজ্ঞাপন, মানে সব পুরনো পুরনো বিজ্ঞাপন। পারলে, নতুন পপিংস, এগুলো কিন্তু ছোটবেলা, তাই তো? তোমরা দেখেছো কিনা জানি না, রং বেরঙের ছিল। আচ্ছা, এর সংস্থাপক হলেন বি নাগি রেড্ডি। আর নিয়ন্ত্রণ চক্রপাণি। আমি কিন্তু এগুলো ঠিক কি জিনিস, বিষয়বস্তু জানি না। আচ্ছা, শুরু হয়েছে অমর বাণী দিয়ে। উম নিশ্চয়ই একটা কিছু ভালো কথা। শত নিষ্ক ধনাঢ্যশ্চ শত গ্রামেণ ভূপতিঃ শতাস্য ক্ষত্রিয় রাজা শত শ্লোকেন পণ্ডিতঃ शकटं पञ्चहस्तेषु दशहस्तेषु बाजिनं गजं हस्तसहस्रेषु दुर्जनं दुरतः त्यजेत् कृषितो नास्ति दुर्भिक्षं जपतो नास्ति पातकं মৌনেন কলহ নাস্তি নাস্তি জাগরত ভয়ম। অর্থাৎ শত স্বর্ণমুদ্রার যে অধিকারী সেই ধনী, শত গ্রামের অধিপতি ভূপাল, শত ঘোড়ার রক্ষকই ক্ষত্রিয়, শত শ্লোক যার জানা আছে সেই পণ্ডিত। গাড়ি থেকে 5 হাত দূরে, ঘোড়া থেকে 10 হাত দূরে, হাতি থেকে 1000 হাত দূরে, এবং দুর্জন থেকে দূরেই থাকতে হয়। সেখানে হাত ফাতের কোনো বালাই নেই। যে ক্ষেতের কাজ করে তার আকালের ভয় থাকে না, যে জপ করে তাকে পাপ ছোঁয় না, যে মৌন থাকে তার কলহের ভয় থাকে না, একইভাবে যে জেগে থাকে তার কোনো ভয় থাকে না। এই জেগে থাকা মানে শুধু চোখ খুলে থাকা নয়, এই জেগে থাকা মানে জাগ্রত আত্মা, জাগ্রত বিবেকের অধিকারী হয়ে থাকা। তো আজ যে লোক রূপকথার গল্প আমরা পড়তে চলেছি, এটা ঠিক রূপকথা নয়। এখানে যেহেতু লেখা রয়েছে, দেখো, ফরাসি লোককথা বলা হয়েছে। তো আজকে একটা ফোক টেল আমরা পড়বো। আচ্ছা, চলো চলে যাই তাহলে। একটু বড় করে নিয়ে আছে, এটা একটা ছবি, এটা একটা নেকড়ে বাঘ, তাই তো? নেকড়ে বাঘ, তাকে কেউ কিছু একটা মিষ্টি টিষ্টি কেউ কিছু দিচ্ছে, হ্যাঁ, তাই তো? ভালো কথা, দিক। মিষ্টি নয়, রুটি দিচ্ছে। আর গল্পের নাম হলো নেকড়ে। ফ্রান্সে এখন যেখানে বিরাট উদ্যান রয়েছে, সেখানে 1000 বছর আগে ছিল এক অরণ্য। সেই অরণ্য জ্বলেই পুড়ে যাওয়ার বিষয়ে এক লোককথা আছে। ওই কাহিনী হলো নিম্নরূপ, মানে সেই কাহিনী বলছে আমরা আজ জানবো।
সেই অরণ্যের এক প্রান্তে গরিব কিষান বাস করত। একদিন কিষান শহরে দুটো বড় রুটি কিনে ফিরছিল। পথে হঠাৎ সামনে এক নেকড়েকে দেখলো। নেকড়েটা কিষানকে দেখে গর্জন করতে থাকে। নেকড়ের ভয়ঙ্কর রূপ দেখে কিষান ভয় পায়। ভয়ে কাঁপতে কাঁপতে কিষান ভেবে ভেবে পাচ্ছিল না যে উম কি করবে। পালানো অসম্ভব, আর নেকড়েকে মোকাবিলা করাও তার পক্ষে সম্ভব নয়। তার পক্ষে সম্ভব নয়। তো কিষান কি যেন ভেবে নেকড়েকে বলল, নেকড়ে ভাইয়া, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খিদে পেয়েছে, এই রুটির টুকরোটা খাও ভাই। কিষান এক টুকরো নেকড়ের দিকে ছুঁড়ে দিল। নেকড়ে খুশি হয়ে তা খেলো। সুযোগ বুঝে কিষান বাড়ির দিকে পা বাড়ালো। অনেক দূরে যাওয়ার পর কিষান পেছনে ফিরে তাকিয়ে দেখে নেকড়েও তার পেছনে পেছনে আসছে। সে বলল, নেকড়ে ভাইয়া, তুমি সত্যি ভালো, আর এক টুকরো খাবে? খাও। কিষান তার কিষান আর এক টুকরো ছিঁড়ে নেকড়ের দিকে ছুঁড়ে দিল, কিন্তু তাতেও নেকড়ে তার পিছু ছাড়লো না। সারা পথ সে একটা একটা করে টুকরো দিতে থাকে, আর নেকড়ে তা খেতে থাকে। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শেষে কিষান বাড়ি পৌঁছালো। তখন তার হাতে ছিল একটি রুটির টুকরো। নেকড়েও কিষানের ঘরের কাছে পৌঁছালো। কিষানের স্ত্রী জিজ্ঞেস করলো, রুটি কোথায়? রুটির সাথে খাবো বলে পায়েস তৈরি করে রেখেছি। কিষান তাড়াতাড়ি হাঁটার ফলে হাঁপাচ্ছিল। কোনো কথা না বলে নেকড়ের দিকে তর্জনী দেখালো। তখন তার বউ বললে, ওমা, এই যে নেকড়ে, তাই বুঝি তুমি হাঁপাচ্ছ? কি ভাগ্যি তুমি এখনো নেকড়ের পেটে যাওনি। কিষানের বউ বলল, আমি যে রুটি দুটো কিনেছিলাম তা একটু একটু করে নেকড়েকে সারা পথ ধরে খেতে দিয়েছি। এই হারামজাদা নেকড়ে রুটিগুলো সব খেলো। তুমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দাও। তো কিষানের বউ তাই বলছে যে এই খেয়েছে, সব খেলো, তুমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দাও। ওদিকে তাকাতেই আমার ভয় করছে। কিষান দরজা বন্ধ করার আগে হাতে যে রুটির টুকরোটা ছিল সেটাও নেকড়ের দিকে ছুঁড়ে বলল, নাও, এটাও তুমি খেয়ে নাও। তারপর দরজা বন্ধ করে দিল। নেকড়ে রুটির টুকরোটা খেয়ে অনেকক্ষণ ওই দরজার কাছে বসেছিল। ঘরের ভেতরে ওই কিষান পত্নী ওই পায়েসটুকু খেয়ে নিল। খেতে বসে কিষান বউ নেকড়েকে অনেক গালাগাল দিল। ওই কথাগুলো নেকড়ে শুনলো। ওদের খাওয়া শেষ হতেই নেকড়ে চলে গেল। এই ঘটনার অনেক দিন পরে কিষান দম্পতি অনেক পরিশ্রম করে যে সামান্য কিছু অর্থ জমিয়েছিল তা দিয়ে একটি গরু কিনবে ঠিক করলো। কিষান সেই টাকা নিয়ে গরু কিনতে হাটে গেল। অল্প টাকা নিয়ে কিনতে হবে, বড় গরু তো পাবে না। তাই যাচাই করতে করতে ঘোরাঘুরি করছিল। একটা লম্বা লোক কিষানের কাছে এসে বলল, তুমি গরু কিনতে চাও? আগে হ্যাঁ, তবে আমার কাছে তো বেশি টাকা নেই, তাই যাচাই করে কেনার জন্য নানান জায়গায় ঘুরছি। কিষান বলল, আমার কুটিরে কতগুলো গরু আছে, তার মধ্যে কোনোটা যদি তোমার পছন্দ হয় নিতে পারো। ওই লম্বা লোকটা এগিয়ে এসে বললে। দুজনে একসঙ্গে বাড়ির কাছে গেল। বাড়ির পেছনের গোয়ালে ঢুকে লম্বা লোকটা বলল, এর মধ্যে সবচেয়ে যেটা ভালো সেটা তুমি নিতে পারো। কিষান অবাক হয়ে গেল। এ যেন এক বিরাট সুযোগ তার কাছে সামনে এসে গেল। সে একটি গরু বাছাই করে নিল। লম্বা লোকটা গরুর গলায় দড়ি বেঁধে তার হাতে দিতে দিতে বলল, তুমি দেখছি আমার যতগুলো গরু আছে তার মধ্যে সবচেয়ে ভালো গরুটাই নিলে। তারপর ওই লম্বা লোকটা পকেট থেকে একটা কৌটো বের করে কিষানকে বলল, এই কৌটা তুমি তোমার বউকে আমার পক্ষ থেকে উপহার দেবে। তো উপহার তো দিতে বললে, তারপরে আরো বললে, একান্তে তোমার বউ যেন এই কৌটোটা খোলে, অন্য কারো সামনে খুলতে তোমার বউকে অবশ্যই বারণ করো। কিষান কৌটোটা নিতে নিতে বলল, আপনি কেন যে আমার প্রতি দয়ালু হয়েছেন, এত উপকার করছেন, আমি ঠিক বুঝতে পারছি না। লম্বা লোকটা হেসে বলল, এই যে সেই লম্বা লোকটা। আর তার আগে তো আমরা বউকে দেখেইছি, চাষির বউকে। আচ্ছা। লম্বা লোকটা হেসে বলল,
তুমি একদিন আমার প্রতি দয়ালু হয়ে দুটো রুটি খেতে দিয়েছিলে। আমি সেই নেকড়ে। আমি ভালোর কাছে ভালো, মন্দের কাছে মন্দ। যারা আমার অপকার করে, আমাকে খারাপ কথা বলে, তাদের আমি সময় মতো শিক্ষা দিয়ে থাকি। আচ্ছা, এবার তাহলে এসো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই কথা শুনে কিষান অবাক হলো এবং খুশি হলো। তারপর সে কৌটো আর গরু নিয়ে অন্য কোনো দিকে না গিয়ে বাড়ির পথ ধরলো। ওই কৌটোতে যে কি আছে তা জানার কৌতূহল কিষানকে পেয়ে বসলো। লম্বা লোকটা যেহেতু তার বউকে ওই কৌটা একান্তে খুলতে বলল, সেই হেতু সন্দেহ ও কৌতূহল প্রবলতর হলো। কৌটোটা নাড়লো, কোনো শব্দ নেই, শুঁকলো, কোনো গন্ধ নেই। বাড়ি ফেরা পর্যন্ত নিজের কৌতূহল আর চেপে রাখতে পারলো না। গরুটাকে চড়তে ছেড়ে নিজে একটি গাছের নিচে বসে কৌটোটা খুললো। খুলেই হাত থেকে ফেলে দিয়ে কিষান যেন ছিটকে গেল। কারণ কৌটোটা খুলতেই তা থেকে আগুনের ফোয়ারা ছুটে সেই জ্বলন্ত অগ্নিপিণ্ড সোজা উপরে উঠে গেল গাছে। সোজা উঠে গেল গাছে সেই আগুনের ফুলকি বা যাই বলো। গাছে আগুন ধরে গেল। বাপরে, কি কাণ্ডই না হতো! বউ একান্তে খুললে তার মুখ চুল সব পুড়ে ছাই হয়ে যেত। সেদিন রাত্রে আমার বউ যে নেকড়েটাকে গালাগাল দিয়েছিল, তারই বদলা নিতে লম্বা লোকটা আমার বউকে এই কৌটো দিয়েছে। কিষান বিড়বিড় করে বলল। একটার পর একটা গাছে আগুন লাগছিল। কিষান গরুটাকে নিয়ে নিজের বাড়ির দিকে তাড়াতাড়ি পা চালালো। সমস্ত অরণ্যে সেই আগুন ছড়িয়ে পড়লো। গাছগুলো ওই দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিষান দম্পতি ওই গরুটার জন্য বহুদিন সুখে ছিল। তো যাই হোক, এই তো হলো আমাদের নেকড়ের গল্প, ফরাসি গল্প। আর এই গল্প থেকে আমরা কি শিখলাম? সাবধানে থাকতে হয়। হ্যাঁ, উপকারীর উপকার স্বীকার অবশ্যই করতে হয়। প্রতিশোধ নেবে কি নেবে না সেটা তো বিবেচ্য বিষয় পরবর্তীকালে সেই পরিস্থিতির ওপর। তাই অবশ্যই সাবধানে থাকতে হয়, উপকারীর উপকার স্বীকার করতে হয় এবং যতদূর সম্ভব দরকার বুদ্ধি করে কাউকে সাহায্য করতে হয়। তারপর যা সাহায্য করেছি তাকে আর মনে রাখতে নেই যে কি সাহায্য করলাম, তাই তো? তাহলে আজ এই অবধি, পরে আবার একটা কোনো নতুন গল্প শোনা হবে, একসাথে পড়া হবে। তাহলে সকলে ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।